আবার আমাদের বেরিয়ে পড়া যথারীতি এই দিক দিয়ে যাচ্ছি। আমরা যাচ্ছি কুলডিহা। কুলডিহা হচ্ছে উড়িষ্যার একটা জঙ্গল। আগে এই যে এই সামনে কোলাঘাট, কোলাঘাট ব্রিজ পেরিয়ে তার আগে অনেক ধাবা তৈরি হয়েছে। সেই ধাবাগুলো এক্সপ্লোর করার জন্য একটু আমরা চেষ্টা করছি। এখানে অনেক রকমের জিনিসপত্র পাওয়া যায়, কিন্তু ইডলি যে কুলডিহা কলকাতা থেকে কুলডিহার দূরত্ব 285 কিলোমিটার। NH-12 ধরে কোলাঘাট, খড়গপুর, বেলদা, জলেশ্বর, বালাসোর থেকে ডান দিকের রাস্তাটা নিয়ে চলে যাবে আপনাকে ঋষিয়া নেচার ক্যাম্পের দিকে। বালাসোর থেকে এর দূরত্ব 42 কিলোমিটার। যারা ট্রেনে যাবেন তারা বালাসোর স্টেশন থেকে গাড়ি হায়ার করে নিতে পারেন। অ্যাপ্রক্স 3000 টাকা গাড়ি ভাড়া নেবে। অবশ্যই কথা বলে রাখবেন যেখানে আপনাকে বালাসোর স্টেশন থেকে ঋষিয়া নেচার ক্যাম্পে পৌঁছে দেয়, এবং আপনি ঋষিয়া নেচার ক্যাম্পে পৌঁছানোর পরে একটু রিফ্রেশ হয়ে লাঞ্চ করে তারপরে আপনাকে যাতে সাফারিতে ঘুরিয়ে নিয়ে দিয়ে আসে, এই পুরো বিষয়টা একসঙ্গেই আপনাকে কন্ট্রাক্ট করে নিতে হবে। বালাসোর যাওয়ার পথে অবশ্যই দেখে নেবেন ইমামি জগন্নাথ টেম্পল। দুপুরের দিকে এই মন্দির বন্ধ থাকে, তাই এমন ট্রেনে চাপবেন যে আপনাকে 10টার সময় বালাসোরে পৌঁছে দেবে। সেই টার্গেটটা করে অবশ্যই রাখবেন। এই Continue for 1.5 kilometers. দেখুন দেখুন, কাকে দেখানোর আছে বলুন বলুন বলুন। তো অনেক ইমামি টেম্পল থেকে, ইমামি জগন্নাথ টেম্পল থেকে প্রায় 32 কিলোমিটার রাস্তা। তো রাস্তাটার অবস্থা খুব ভালো নয়, কিন্তু শেষমেশ আমরা পৌঁছেছি। এই কুলডিহা জঙ্গল, আমরা ভেতরে ঢুকবো। এই রেস্ট হাউস, এখান থেকে পারমিশন নিতে হবে। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এবার হচ্ছে আমরা গভীর অরণ্যে প্রবেশ করছি, কিন্তু ব্যাপক ভাই। এই তো ঋষিয়া। হরিণ আছে। আচ্ছা, জঙ্গলের ভেতরে এত সুন্দর খাবার পাবেন। কি খাবার পাবেন? ডাল, পটল আলু, 2 পিস করে মাছ, স্যালাড আর আলুর চোখা, তারপরে আবার ভাজাটাও ছিল, সেটা খেয়ে ফেলেছি। উচ্ছে আর কাঁচকলা ভাজা ছিল। আমি কি সুন্দর ব্যাংকটা দেখ। সি দিস ইজ আ বিউটি। এটা কি? বিউটি অফ নেচার। দেখো, সত্যি সত্যি আমি যে এত ভিডিও বানাই এর জন্য, এইটা কিন্তু আমি কাউকে এনকারেজ করি বটেই, অ্যাট দ্য সেম টাইম তাদের এটা দায়িত্ব যে সেই তার সঙ্গে অ্যাডাপ্ট করতে পারবে কি পারবে না। কোনোদিনই কেউ রেফার করবে না প্রলয় দত্ত ভিডিও দেখে আমি গেছি আর বিপদে পড়েছি, এটা তার দায়িত্ব, বিধিবদ্ধ সতর্কীকরণ। তো এইটার মধ্যে অনেকে আতঙ্ক হবে, কিন্তু আমি আতঙ্ক হচ্ছি না আপাতত, কিন্তু এটাকে একটা ব্যবস্থা করতে হবে, তাই তো? এর সঙ্গে থাকা যায় না বাবু। এটা কুলডিহা নেচার ক্যাম্পের ভেতরে আমাদের এই অবস্থা। এই দেখো কত সুন্দর একটা ব্যবস্থার মধ্যে, আর এত সুন্দর একটা প্রাণী, খুব সুন্দর প্রাণীটা, খুব সুন্দর দেখতে। টুকটুক টুকটুক করছে, একটু হাত দেবো। সো মোটামুটি একদিন ট্রিপটা কীরকম হয় আমি একটুখানি প্রাথমিকভাবে বলে রাখছি। ঢুকলাম ধরুন 2টোর সময়, তারপরে এসেই আমরা যখন এলাম তখন যেরকম দেখলেন ইমামি জগন্নাথ টেম্পল হয়ে দেখলাম, এখানে পৌঁছলাম আমরা মোটামুটি 2টোর সময়। যদি কলকাতা থেকে 7টার সময় রওনা হন তাহলে আপনি মোটামুটি এইরকমই সময় পৌঁছবেন। চেষ্টা করবেন একটু 6টার সময় বেরোলে, তাহলে এখানে 1টার মধ্যে ঢুকে পড়তে পারবেন। ঢুকে পড়ে আপনি লাঞ্চ করলেন, সুন্দর লাঞ্চ দেখালাম যেটা ব্যবস্থা, আর তারপরে আপনি এখানে চেক ইন করলেন। যেরকম ফর্মালিটিস দেখিয়েছি গেটে ঢোকার মুখে, সেটা অলরেডি হয়ে রয়েছে। আর তারপরে আপনি খানিকক্ষণ রেস্ট ফেস্ট নিয়ে জঙ্গলের জন্য বেরিয়ে যাবেন 4:30টার সময়। 6:30 অবধি জঙ্গলে ঘুরবেন। একটা গাইড নিয়ে নেবেন, গাইডের জন্য টাকা নেবে এখান থেকে আপনার 500 টাকা মতো।
500 টাকা দুবারের জন্য। একবার হচ্ছে এই সন্ধ্যাবেলা করাবে, আর কাল সকালবেলা একবার 6:30 থেকে এই ধরুন 1 ঘন্টা 1.5 ঘন্টা করাবে। দু রাস্তা আছে, সেটা দু রাস্তার মধ্যে যে কোনো একটা রাস্তায় ওরা অ্যাকর্ডিং টু দ্য অ্যাভেলেবিলিটি অফ দ্য অ্যানিমালস দেখা সবসময় লাখের উপর ডিপেন্ড করে, আপনি পেয়ে যাবেন। সো দিস ইজ দ্য বিউটিফুল কুলডিহা। এইরকম সব সুইচ টেন্ট রয়েছে। সুইচ টেন্টের একটা সুন্দর ছোট্ট মতো একটা রুম টুর দিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে ওদের রান্নাঘর, বিভিন্ন রকমের জায়গা, ওইটা ডাইনিং স্পেস যেটা দেখিয়েছি। সুন্দর 1 বাই 1 সুইচ টেন্ট। যাদের ওই পোকামাকড়ের অসুবিধা আছে, টিকটিকি ব্যাঙ ভর্তি ঘরের মধ্যে থাকতে পারে, যদি আপনার খুব ভয় লাগে তাহলে আপনি স্কিপ করতে পারেন। ভিডিও করো ভালো করে গুছিয়ে। এটা হিউমিডিটি মানে প্রচন্ড পরিমাণ। এই সত্যি বাবা। ঋষিয়া ক্যাম্প থেকে বড়জোর 8-10 কিলোমিটার বাফার জোনে আপনাকে এই জঙ্গল সাফারি করতে দেবে। একটাই রাস্তা, জঙ্গল খুব ঘন। আমরা দেখতে পেয়েছিলাম হরিণ, প্রচুর জায়ান্ট স্কুইরাল দেখেছিলাম, বনমোরগ দেখেছিলাম। তো পরের দিন সকালে আবার সাফারি করতে বেরিয়ে যাবেন। এই সাফারিটার জন্য আপনার ভাড়া করা গাড়ির সঙ্গে আগে থেকে কথা বলে রাখবেন, অথবা ক্যাম্পে ঋষিয়া নেচার ক্যাম্পের ম্যানেজারকে বললে আশা করি তারা কিছু হেল্প করে দিতে পারবেন। আর যারা নিজের গাড়ি নিয়ে যাবেন তাদের তো কোনো অসুবিধাই নেই। কুলডিহার ফরেস্ট রেস্ট হাউসের সামনে দাঁড়িয়ে আছি। তো আশেপাশে জঙ্গলের একটা নৈসর্গিক আওয়াজ শুনতে পাচ্ছেন। তো এইটা সামনে আমার সল্টপিট রয়েছে। আর এই আগে যে ফরেস্ট রেস্ট হাউস, এটা আগে ভাড়া দেওয়া যেত, এখন শুধুমাত্র গভর্নমেন্ট অফিসারদের জন্য, সাধারণের জন্য খুলে দেওয়া হয়নি। তো এটা প্রায় 8 কিলোমিটার যেখানে রয়েছি আমরা, ঋষিয়া নেচার ক্যাম্প, সেখান থেকে প্রায় 8-9 কিলোমিটার ভেতরে ঢুকেছি। একটা সুন্দর হরিণ দেখলাম, সোনার হরিণ, অনেকগুলো বাজ পাখি দেখলাম। তো এই যে গভীরতা, এই জঙ্গলের গভীরতা মানে আমাকে মুগ্ধ করেছে। আমি অনেকগুলো জঙ্গলে ঘুরেছি, কিন্তু এই জঙ্গলের গভীরতা বেশ আমাকে মুগ্ধ করেছে। সল্টপিট দেওয়া আছে, কিছুক্ষণ আগেও হরিণ এসছিল বলে বলছে। তো এর পরিবেশটা অসম্ভব সুন্দর। জঙ্গলের একটা প্রাথমিক নিয়ম হচ্ছে আস্তে কথা বলার, তাই জন্যই আমি খুব আস্তে কথা বলছি, আমাকে মার্জনা করবেন। আর ওইটাই হচ্ছে ফরেস্ট রেস্ট হাউস কুলডিহা। এখানে একটা ছোট্ট ওয়াচ টাওয়ার করা আছে। ও অসম্ভব সুন্দর গভীর জঙ্গলের আভাস আপনি পাবেন। শীতকালে খুব লোকের ভিড় হয়, কিন্তু জঙ্গলের গভীরতা একটু কষ্ট করে। এই যে গরম, আমরা ওই 16 তারিখে এসছি, 16ই জুন, বর্ষা শুরু হবে করছে। এখন এর পাশের যে জঙ্গল শিমলিপাল, সেই জঙ্গল কিন্তু এখন বন্ধ করে দিয়েছে। এইটা কুলডিহা যেহেতু শিমলিপালের লাগোয়া একটা জঙ্গল, কিন্তু এখানে এখনও অ্যালাউ করছে শুধুমাত্র যারা রুম বুকিং করেছে, যারা ক্যাম্প বুকিং করছে তাদের জন্য। কতদিন এটা চালু রাখবে সেটা আমি জানি না। এই দাদা আমাকে ফ্লাইং স্কুইরাল দেখানোর জন্য, যারা নিজের গাড়ি নিয়ে যাওয়ার কথা ভাবছেন তাদের জন্য বলে রাখি যে একটুখানি ভালো উঁচু গ্রাউন্ড ক্লিয়ারেন্সওয়ালা গাড়ি হলেই ভালো হয়। যদিও এই জঙ্গলে ঢোকার ক্ষেত্রে কোনো রকমের ওই রকমের বিধিনিষেধ নেই যে মিনিমাম কত গ্রাউন্ড ক্লিয়ারেন্স হতে হবে, যেটা শিমলিপালের ক্ষেত্রে প্রযোজ্য। যাই হোক, পরের দিন সকাল সকাল সাফারিতে বেরোতে বললাম, তার কারণ হচ্ছে সাফারি করে আপনারা একটা ড্যাম্পের কাছে, আপনাদেরকে যে গাইড দাদা আমাদেরকে যেটা নিয়ে গিয়েছিল আপনাদেরকেও অবশ্যই সেখানে নিয়ে যাবে, সেখানে খানিকক্ষণ আপনি সময় কাটাতে পারেন। আমরা যেটাতে মিস করেছিলাম এরকম ব্যাপারটা নয় যে আমাদের সময় কুলে ওঠেনি, টাইম ম্যানেজমেন্টের একটু গন্ডগোল ছিল। এই দুটো বিষয়ই আমাদেরকে একটুখানি মনে হয়েছিল যে যদি ঠিক সময়ে পৌঁছতে পারতাম, যেরকম ইমানি জগন্নাথ টেম্পলে যে সময়
সময়টা পৌঁছয় সেই সময়টায় মন্দিরের দরজা বন্ধ ছিল, এবং ড্যাম্পে যখন সকালবেলা সাফারি করে পরের দিনকে আমরা যখন ড্যাম্পের সামনে উপস্থিত হয় তখন বেশ বেলা হয়ে গিয়েছিল। আমাদেরকে জঙ্গল ক্যাম্পে ফিরে ব্রেকফাস্ট করে বেরোনোর ব্যাপার ছিল বলে আমরা বেশিক্ষণ সময় কাটাতে পারিনি। তো এই দুটো বিষয়কে মাথায় রাখাটা ভালো। এই অভয়ারণ্যটি ছোটনাগপুর মালভূমি অঞ্চলে 272 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। এটি শিমলিপাল জাতীয় উদ্যানের সাথে সুখপাদা এবং নাটো পাহাড়ি শ্রেণীগুলির মাধ্যমে যুক্ত। এটি একটি পূর্ব উচ্চভূমি আর্দ্র পর্ণমোচী বন ইকোরিজিয়ন হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়। 1984 সালের 4 জানুয়ারি কুলডিয়াকে একটি অভয়ারণ্য ঘোষণা করা হয়। এটি ময়ূরভঞ্জ এলিফ্যান্ট রিজার্ভের জন্য বিখ্যাত, যা শিমলিপাল, কুলডিয়া এবং হাতগার বন্যপ্রাণী সংরক্ষণে ছড়িয়ে রয়েছে। স্থানীয়ভাবে কুলডিয়াতে হাতি সংরক্ষণাগারটি টেন্ডা এলিফ্যান্ট রিজার্ভ নামে পরিচিত। গারসিমুলিয়া, আমরা ঋষিয়া নেচার ক্যাম্প থেকে প্রায় 3-4 কিলোমিটার দূরে যে ওয়াচ টাওয়ারটায় উঠে আপনাদেরকে ভিডিওটা দেখালাম, সেইটার নাম হচ্ছে গারসিমুলিয়ার একটি ওয়াচ টাওয়ার, যেটা পর্যটকদের রিজার্ভের যে প্রাণী দেখার জন্যই উন্মুক্ত করা হয়েছিল 2014 সম্ভবত। আর ভিডিও করা যাবে না, আসবে না, আসবে এগুলো চোখেই দেখা যায়। আসবে না না। এগুলো হচ্ছে সেই যারা ভারতবর্ষে খুব কম জঙ্গলই আছে যেখান থেকে আপনি নিজের গাড়ি নিয়ে যেতে পারবেন। তার মধ্যে শিমলিপাল একটা, যেটাতে আমি আমার এই গাড়ি নিয়ে গিয়েছিলাম, আর এই কুলডিয়া 2 নম্বর, যেখানে আমি আমার নিজের গাড়ি নিয়ে এই জঙ্গলের ভেতরে ঘুরছি। তো এক অভূতপূর্ব অভিজ্ঞতা, মানে এই এত ডেন্স ফরেস্ট। কুলডিয়া হয়তো তবুও দেখে ফেললাম অনেকগুলো বাজ পাখি দেখলাম, জায়ান্ট স্কুইরেল দেখলাম, আর কি দেখলাম, হরিণ দেখলাম। তো দেখার ভাগ্যটাও খুব খারাপ নয়, ভালোই। তার মাঝখান থেকে এই রকম সুন্দর একটা ডেন্স ফরেস্ট নিজের গাড়ি চালিয়ে, অবশ্যই উঁচু গাড়ি হলে ভালো হয়, ছোট গাড়ি হলে একটু চাপের। তো এই অভূতপূর্ব অভিজ্ঞতা, মানে এইটা জাস্ট চালাতে চালাতে ভাবলাম এই ভিডিওটা করে রাখি, পরে আর এই অনুভূতির প্রকাশ হয়তো করতে পারবো না। তো এইটাই বলার। এখন আমরা বেরিয়েছি, একটুখানি ছোট্ট ডিস্টেন্স, হাঁটা পথ, চূড়ান্ত রোমাঞ্চ। খেয়েছি রে, কি জানি কি একটা আওয়াজ হলো, কোনো একটা জায়গায় কাকা নিয়ে যাচ্ছে। ও এটা একটা, তার মানে তোমার এ টাইপের, এখানে জলাশয়, বুঝলে তো, বোটিং ফোটিং হতো। হ্যাঁ, এখানে বর্ষাকালে পুরো এটা পুরো জলের তলায় চলে যাবে, এইসব গাছ ফাছগুলো। ব্যাং ডাকছে এদিকে। হ্যাঁ হ্যাঁ, ঘুটঘুটে অন্ধকার, তার মাঝে এরকম সুন্দর একটা ডাইনিং হল, যেখানে আপনাকে সন্ধ্যাবেলা পকোড়া দেবে, চা পকোড়া। তোমার জন্য শুধু চা পকোড়া আছে। মা, শিবপুরকে মনে পড়ছে? রাতের বেলার একটা কেমন আমেজ, সেইটা দেখানোর জন্য এই ভিডিওটা করছি। নাইট ভিউ অফ কুলডিয়া স্যাংচুয়ারি, ওড়িশা গভর্নমেন্টের ইকো ট্যুরিজম ক্যাম্প, ঋষিয়া নেচার ক্যাম্প। সাথে সাথে রুম ট্যুরটাও করে দিই। 2-3টে যে চেয়ার থাকবে এখানে সুন্দর করে বসার জন্য। সুইচ টেন যেরকম হয়, যারা জানেন তাদেরকে দেখানোর কিছু নেই। মশারি আছে, মশারিটা অবশ্যই ব্যবহার করতে হবে। পোকামাকড়ে ভর্তি চারিদিক, কারোর কিছু করার নেই এখানে। এখানে একটা দিয়ে দিয়েছে, একটা ফ্যান দিয়ে দেবে আপনাকে। এই জায়গাটা মতো জায়গা পেয়ে যাবেন আপনি। আর জায়গাটাকে পেরিয়েই আপনার একটা প্যাসেজ এবং বাথরুম, খুব বড় স্পেশিয়াস বাথরুম। কোনো লাক্সারি আশা করবেন না, কিন্তু যে প্রাইমারি বন্দোবস্তটা আছে দ্যাট ইজ এক্সেলেন্ট। কলকাতার এত কাছে এই যে জঙ্গলের ভেতরে থাকা, এবং তারপরের দিনকেই এক রাত্রের জন্য চাঁদিপুর, ডুবলাগাড়ি বা বাগদা কোনো একটা বিচে সময় কাটানো, এত সুন্দর অপশন আর নেই। ও হ্যাঁ, ভালো কথা,
এর রেট 3800 টাকা পার রুম, মানে একটা রুমে আপনার ওই দুজন থাকলে তার জন্য 3800 টাকা উইথ জিএসটি আপনার পড়ছে। তার সঙ্গে শুধু এক রাত্রে থাকা প্লাস সকালের ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এবং সন্ধ্যেবেলার একটা পকোড়া চা ইনক্লুডেড। আর এন্ট্রির জন্য গাড়ির জন্য 100 টাকা পার ডে, দুদিনের জন্য 200 টাকা। আর আপনার জঙ্গলে প্রবেশের জন্য প্রত্যেক কটা অ্যাডাল্টের জন্য 40 টাকা করে নিচ্ছে, দ্যাট ইজ এক্সট্রা। কি হরিণ? এখানে নামা যাবে না? একটু নামলে কি হবে? একটু আওয়াজ না করে যদি নামি। আমরা এখন কুলডিয়া যে জঙ্গলে বেড়াতে এসেছিলাম সেখান থেকে বেরিয়ে যাচ্ছি। সকালবেলা সমস্ত জায়গা ঘুরেছি, আমরা ব্রেকফাস্ট করেছি, করে এখন আমরা ধুবলাগড়ির দিকে রওনা হচ্ছি। আমরা এখানে তো খুব সুন্দর অরণ্যের মধ্যে ঘুরেছি, এখানে জায়ান্ট স্কুইরেল দেখেছি, আমরা ডিয়ার দেখেছি এখানে, আর ওয়াইল্ড মোরগ যেটা বলা হয়, বন মুরগি, বাদর, হনুমান, এগুলো দেখেছি। সব থেকে যেটা বেশি প্রাপ্তি হয়েছে সেটা হচ্ছে হরিণ দেখতে পেয়েছি আমরা, আর জায়ান্ট স্কুইরাল এখানকার খুব বিখ্যাত। আর ঝাঁকে ঝাঁকে প্রজাপতি দেখেছি, প্রজাপতি দেখেছি, খুব ভালো লেগেছে, ভীষণ ভালো। এখন আমরা ধুবলাগড়ির দিকে যাচ্ছি এবং কালকে অন্য আরেকটা জায়গা ঘুরবো, তার জন্য সাসপেন্স, আমরা পরের দিন আবার সেটা বলবো। আর নেগেটিভ পয়েন্ট বলতে দেখো, আমরা কোনো একটা জায়গায় ঘুরতে এসেছি, সেটার 90% পজিটিভ পয়েন্টই আমরা নিই। 90%টা যদি পজিটিভ ধরি তাহলে আর নেগেটিভ 10%টা নেগলেজেবল হয়ে যায়। এখানে ওই যে আমরা টেন্টগুলো ছিলাম, তো টেন্টকে তো আমি এক্সপেক্ট করতে পারি না যে কংক্রিটের বাড়ি হবে, তো টেন্ট হচ্ছে, তার জন্য ওর ভেতরে কিছু ওই মাঝে মাঝে একটু ব্যাং বা একটু গিরগিটি বা কিছু পোকামাকড়ে। কিন্তু ব্যাংকটা খুব সুন্দর দেখতে, এটা বলো। কিন্তু ব্যাংকটা খুব সুন্দর দেখতে, ব্যাংকগুলো ফ্লাইং ব্যাং নয়, এটা ঠিক, ইট ইজ নট লাইক ফ্লাইং ব্যাং, এটা কিন্তু দেওয়াল জুড়ে উঠছে, দেওয়াল ধরে উঠতে পারে এই লাইক লিজার্ড। হ্যাঁ, লাইক লিজার্ড। বেশ ভালো ব্যাংকগুলো, খুব সুন্দর, বলতে গাটা পুরো চকচকে। কিছু ব্যাংক তো সিলভার কালার, কিছু ব্যাংক গোল্ডেন কালার, মানে ব্যাংক বলতে যেটা একটা কদাকার এর একটা ভাবি, এটা কিন্তু নয়, ভীষণ সুন্দর দেখতে একটা ব্যাংকও দেখেছি। কিন্তু সেগুলো একটু ঘরের মধ্যে, বাথরুমের মধ্যে একটু ঢুকে পড়েছিল, ওটা নিয়ে একটু আমাদের আতঙ্ক বা ভয় ছিল, যেহেতু আমরা শহুরে কালচারে বড় হয়েছি সেই জন্য। কিন্তু এখানকার যে অসাধারণ একটা, মানে জঙ্গলের ঘনত্বটাও খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, জঙ্গলের ঘনত্ব ভীষণ ভালো ঘনত্ব, মানে ডেন্স ফরেস্ট বলতে পারি, দারুণ জায়গা, খুব ভালো লেগেছে। ইভেন সকালের দিকে তো আমরা সূর্য দেখতেই পাচ্ছিলাম না, মানে এতটাই ডেন্স যে সূর্যের আলোটা পৌঁছচ্ছিল না, কিন্তু জাস্ট জঙ্গল থেকে বেরোলাম একদম ঘেমে গেলাম, এরকম একটা ব্যাপার। আর 3800 টাকায় থাকা খাওয়া নিলে ঠিক আছে, জঙ্গলের মধ্যে এই অ্যারেঞ্জমেন্টটা এই টাকার জন্য না 3800 টাকা তো খুবই ঠিকঠাক। ফর টু, মানে 1900 হ্যাঁ। পার হেড, 1900 পার হেড উইথ 4 বেলা খাওয়া দাওয়া। আর এরকম একটা জঙ্গলে এসে এত আর অডেল খাওয়া, সুন্দর খাওয়া, আর সব খাওয়া দাওয়া খুব ফ্রেশ অ্যান্ড খুব গরম গরম আমাদের দিয়েছে। আর এখানে যিনি কার্তিক দা ছিলেন, ভীষণভাবে আমাদেরকে কোঅপারেট করেছেন, বুনো দা খুব কোঅপারেট করেছেন। এর পরবর্তী গন্তব্যস্থল আমাদের নেক্সট পঞ্চলিঙ্গেশ্বর, তারপরে ধুবলাগড়ি।